অনেক বছর আগে ভারতবর্ষের পূর্ব দিকে একটি ছোট্ট গ্রামে চন্দ্রকান্ত নামে এক অনাথ দরিদ্র ব্যক্তি বাস করত। সারাদিনের কাজ করে একদিন সে যখন বাড়ি ফিরছে, এমন সময় ভাদ্র মাসে এই বনাঞ্চলে একটু সাবধানে থাকতে হয় মহাশয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। না না, ধন্যবাদ জ্ঞাপন নিষ্প্রয়োজন মহাশয়। আসন্ন বিপদে আপনাকে রক্ষা করতে পেরেছি, এতেই আমার প্রশান্তি। তা আপনি কে? আপনি নিশ্চয়ই কোনো বড় সঙ্গীতজ্ঞ। এমন সুরের মূর্ছনা আমি এর আগে কখনো শুনিনি। না না, আমি তেমন কেউ নই, এটাই আমার একমাত্র সঙ্গী। আমরা দুজনে দেশের এদিক ওদিক ঘুরে বেড়াই। সে কি, আপনার ঘর বাড়ি বলে কিছুই নেই? হ্যাঁ, আগে সবই ছিল, এখন আর কিছু প্রয়োজন নেই। একেই বলে ভাগ্যের বিড়ম্বনা। আপনার ছিল, আপনি সব ছেড়েছেন। আমার নেই, তাই আমার সব কিছুই দরকার। কি দরকার তোমার? আমার তো সব কিছুই দরকার। আমার অনেক অর্থ দরকার, অনেক, যেটাই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সব কিছু কিনতে পারবো, সুখ, শান্তি, প্রেম, খ্যাতি, যশ। আপনার কি মনে হয় আপনি যা চাইছেন তা কিনতে পাওয়া যায়? অবশ্যই, অর্থ দিয়ে কি বা কেনা যায় না। বেশ, তাহলে তাই হোক। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আমার কাছে থাকা সব থেকে মূল্যবান বস্তুটি আমি আপনাকে দিলাম। এই নিন। এ কি, এ কোন মানিক? এরকম মানিক কোনোদিন চোখে দেখবো কল্পনাও করতে পারিনি। এ কোনো সাধারণ রাজমুকুটে থাকা জহরত নয়, এই পাথরের অনেক দৈব শক্তি আছে। কিরকম? আপনি যা চাইবেন এই পাথর আপনাকে তাই দেবে, কিন্তু একবারে একটি বিষয়ের থেকে বেশি কিছু চাইতে পারবেন না। এই পাথর আপনার 3টে ইচ্ছা পূরণ করবে। কিন্তু আপনার কাছে এই পাথর থাকতে আপনি পথচারী কেন? পাথর, পাথর, তুমি আমাকে অর্থশালী কোষাগার আর রাজপ্রাসাদ দান করো। চন্দ্রকান্ত অনেক অর্থ পেয়ে তার ব্যক্তিগত প্রহরী নিযুক্ত করল। অর্থ বলে এক অভিজাত কন্যাকেও বিবাহ করল। আমাদের মহারানীর এই রূপ, এই যৌবনের একমাত্র অধিকারী হলেন সামন্তরাজ অত্রিবর্মন। আমাদের মহারাজ যতই অর্থবান হন না কেন, ওনার কোনো রাজগুণ নেই। সামন্তরাজ অত্রিবর্মন যথার্থ জ্ঞানী আর সুপুরুষও বটে। ও, তাহলে মহারানী সেদিন রাত্রিবেলা কি সামন্তরাজের সাথে দেখা করতে গিয়েছিলেন? হ্যাঁ, সামনের অমাবস্যাতে সামন্তরাজ আবার আসবেন। শোনো, তোমরা যা যা বলছিলে এসব কি সত্য? কি হলো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কিসের জন্য? তোমরা এতক্ষণ যা বলছিলে সেসব কি সত্য? প্রহরী, কে কোথায় আছো? এদিকে এসো, বন্দি করো এদেরকে। আমি একই শুনছি রানী, তুমি রাতের অন্ধকারে সামন্তরাজ অত্রিবর্মনের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। একই সত্যি? এর যদি এক বর্ণও মিথ্যে হয় তাহলে আমি ওই দাসীদের ধর থেকে মাথা আলাদা করে নেব। তুমি বলো রানী, একবার বলো। ও সত্যিই বলছে মহারাজ, আমি সত্যি অত্রিবর্মনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি, তোমার এত বড় স্পর্ধা? এটা তো স্পর্ধার বিষয় নয় মহারাজ। সামন্তরাজ অত্রিবর্মন আমার একমাত্র ভালোবাসা। আপনি অর্থের জোরে আমার পিতার বাক্য ক্রয় করতে পারেন, কিন্তু আমার মন নয় মহারাজ। চন্দ্রকান্ত রানীর এই কথা শুনে রাগের বশে রানীকে বন্দি করতে আদেশ দেয় আর বিশ্বাসঘাতকতার দুঃখে ভেঙে পড়ে।
চন্দ্রকান্ত দিন দিন সুরায় আসক্ত হয়ে পড়ে, আর তার অসীম অর্থ ভাণ্ডারের কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক এমন সময় এক রাতে এরা কারা? কি পাথর? পাথর, হ্যাঁ এই তো পাথর। পাথর, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। চন্দ্রকান্ত বেঁচে গেল ঠিকই, কিন্তু চন্দ্রকান্তর মনে যে আতঙ্কের সৃষ্টি হলো তা বেরোলো না। এদিকে সামন্তরাজ অত্রিবর্মনের কাছে এই সংবাদ পৌঁছে যায় যে চন্দ্রকান্ত রানীকে বন্দী করেছে। সেনাপতি, আপনি এক্ষুনি 40,000 অশ্বারোহী আর 1,000 কামান নিয়ে রাজা চন্দ্রকান্তের প্রাসাদ আক্রমণ করুন। 20,000 সেনা অবশিষ্ট থাকতে আপনি আমাকে সংবাদ দেবেন। আমি 50,000 সেনা নিয়ে আপনার কাছে চলে যাব। মহারাজের জয় হোক। মহারাজ, আমি একটা খুবই জরুরি সংবাদ নিয়ে এসেছি। তাহলে তো সেক্ষেত্রে সময় নষ্ট করা বাতুলতা মাত্র। বলো সেনাপতি, কি খবর আছে? সামন্তরাজ অত্রিবর্মন 50,000 সেনা ও কামান সমেত আমাদের প্রাসাদ আক্রমণ করছেন। আচ্ছা, আমাদের কাছে কত সেনা আছে? আগে 6,000 মহারাজ। আর কামান? 300। কিন্তু এই সংখ্যা যথেষ্ট নয় মহারাজ। এই প্রথম আক্রমণের পর সামন্তরাজ নিজ বাহিনী নিয়ে এবং আপনার রানীর মাতুলালয়ের সেনা সমন্বয়ে আবার আক্রমণ করবেন। 6,000 সেনা কখনোই 1000 কামানের মুখোমুখি লড়াই করতে পারবে না মহারাজ। বেশ, এখনই অন্যান্য রাজাদের খবর পাঠাও যে আমাদের সঙ্গে যুদ্ধে যোগদান করবে। আমি আমার কোষাগারের একাংশ যুদ্ধ শেষে তাদের প্রদান করব। ক্ষমা করবেন মহারাজ, সামন্ত রাজা তাদের স্বজাতি, তারা অর্থের বিনিময়ে স্বজাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। তাই? তাহলে উপায়? আপনি রানীমাকে মুক্ত করে দিন আর তাকে সসম্মানে সামন্তরাজের কাছে যেতে দিন। এতেই সবার মঙ্গল। না না না, এ সম্ভব না। আমার প্রাণ থাকতে আমি আমার রানীকে পরপুরুষের হাতে তুলে দিতে পারি না। আমি যুদ্ধ করব। কিন্তু এই যুদ্ধ আপনি কোনোদিন জিততে পারবেন না। এই যুদ্ধে অস্ত্র ধারণের অর্থ সাক্ষাৎ মৃত্যু। সেনাপতি, তুমি কিন্তু রাজ আদেশের অবমাননা করছো। ক্ষমা করবেন, আপনি রাজা নন, আপনি বিত্তশালী। আপনার কাছে রাজ্য চালানোর অর্থ আছে, কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোই নেই। আপনি রাজ শিক্ষায় শিক্ষিত নন, আপনি কখনো যুদ্ধ দেখেননি। তাই মহারাজ, আমি আপনাকে বলছি, এই যুদ্ধ অনর্থক। আমার আদেশের পরেও? হ্যাঁ মহারাজ। ঠিক আছে সেনাপতি, তাহলে এই যুদ্ধ আমি একাই লড়ব। সেই সময় একজন প্রহরী এসে খবর দিল সামন্তরাজের সেনাপতি তার সেনা নিয়ে প্রাসাদ ঘেরাও করেছেন। প্রহরী, তুমি সাদা পতাকা উত্তোলন করো। আমাদের প্রাসাদ আত্মসমর্পণ করছে। তোমরা এনাকে বন্দি করে কারারুদ্ধ করো আর রানীমাকে মুক্ত করে তার সুপোশাকের বন্দোবস্ত করো। কি? পাথর, পাথর, আমাকে মুক্তি দাও। পাথর, আমাকে মুক্ত করো। আপনি আমাকে আমাকে ক্ষমা করবেন। আপনার পাথর আপনি ফিরিয়ে নিন, আমার চাই না। কেন? প্রয়োজন নেই তোমার অর্থের? অগাধ অর্থের? হ্যাঁ আছে, অবশ্যই আছে, তবে এইভাবে নয়। আপনি আপনি আমাকে শিক্ষা দিন। এরপরে তার থেকে শিক্ষা গ্রহণ করে চন্দ্রকান্ত অনেক বড় বণিক এবং রাজনীতিজ্ঞ হয়ে ওঠে। তার নিজের নৌবহর, সম্পত্তি ও প্রতিপত্তির খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। অবশেষে চন্দ্রকান্ত তক্ষশিলার কনিষ্ঠতম রাজকুমারীকে গ্রহণ করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।